রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলোর মধ্যে রক্তকরবী কিন্তু এক কথায় অসাধারণ। এটা তো শুধু একটা নাটক না, তার চেয়েও অনেক বেশি কিছু, একটা রূপক যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমাদের সাথে কথা বলে। চলুন আজ আমরা এই কাব্যিক গল্পের গভীরে ডুব দেই, যেখানে প্রাণ আর জ্বরের এক অদ্ভুত সংঘাতকে তুলে ধরা হয়েছে। নাটকটা যখন শুরু হয় ঠিক তখনই আমরা এই অদ্ভুত রহস্যময় কথাটা শুনি, যক্ষপুরীর সেই অদৃশ্য রাজার মুখ থেকে। একবার ভাবুন তো, কি অদ্ভুত একটা কথা! এই একটা লাইনেই কিন্তু পুরো নাটকের মূল দ্বন্দ্বটা, সেই গভীর বিষাদের সুরটা যেন বাধা হয়ে গেছে। মানে এমন এক শক্তি যে জীবনকে ভালোবাসতে চায় না, বুঝতে চায়, ভেঙে চুরে। আচ্ছা, নাটকের পটভূমিটা কোথায়? জায়গাটার নাম যক্ষপুরী। নামটা শুনেই কেমন একটা গা ছমছমে ভাব আসে, তাই না? আর আসলেই তাই। এটা একটা অন্ধকার, দমবন্ধকার এক রাজ্য, যার পুরোটাই দাঁড়িয়ে আছে লোভ আর শোষণের ওপর। এখানকার অবস্থাটা যে কি ভয়াবহ! মানুষ এখানে মানুষ না, স্রেফ একটা সংখ্যা। একবার কল্পনা করুন, মাটির নিচে গভীর সুড়ঙ্গে কিছু শ্রমিক দিনরাত এক করে সোনা খুঁড়ছে। তাদের কিন্তু কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। তাদের পরিচয় হলো ৫৯-এর উ বা ৪৭-এর ফ। মানে মানুষ এখানে তার সব মনুষ্যত্ব হারিয়ে একেবারে যন্ত্রের মতো হয়ে গেছে। তো এই যক্ষপুরী চলে কিছু অদ্ভুত আর কঠিন নিয়মে। এখানে জীবনের কোনো দামই নেই, দাম আছে শুধু মাটির তলার মরা সোনার। মানুষের আবেগ, অনুভূতি এসবের কোনো জায়গাই নেই। আছে শুধু একটাই হিসাব, কতটা উৎপাদন হলো আর কতটা সোনা তোলা হলো। প্রাণের যে একটা সহজ আনন্দ আছে, সেটাকে গলা টিপে মেরে ফেলে এখানে সবাই মিলে পূজা করে জড় সোনার। এই যে এত নিষ্প্রাণ, এত ধূসর একটা জগৎ, ঠিক তার মাঝখানেই যেন হঠাৎ এক ঝলক তাজা বাতাস এসে লাগে। আর সেই বাতাস বয়ে আনে নাটকের কেন্দ্রবিন্দু, নন্দিনী। নন্দিনী কে? সে যেন জীবন্ত প্রকৃতির নিজেই। এই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে নন্দিনী আসে একেবারে আলোর ঝলকানির মতো। আর তাকে চেনা যায় কি দেখে? তার হাতে আর খোপায় গোজা টুকটুকে লাল রক্তকরবী ফুল। এই ফুলটা কিন্তু শুধু একটা ফুল না, এটা হলো প্রাণের তেজ, ভালোবাসার এক অদম্য প্রতীক। বলতে পারেন এই ফুলটাই যেন যক্ষপুরীর ওই মৃত ব্যবস্থার বিরুদ্ধে এক জীবন্ত নীরব বিদ্রোহ। পার্থক্যটা তাহলে দেখুন কতটা পরিষ্কার। একদিকে যক্ষপুরী সেই মৃত সোনা আর শোষণের দুনিয়া, আর ঠিক তার বিপরীতে আছে নন্দিনী, যে কিনা জীবনের সহজ আনন্দ, ভালোবাসা আর আলোর কথা বলে। নন্দিনী যেন ওই জড় সভ্যতার সামনে দাঁড়িয়ে থাকা এক মস্ত বড় প্রশ্নচিহ্ন। নন্দিনীর এই কথাটা শুনুন, কি অসাধারণ বিশ্বাস! সে বলছে, আমার রঞ্জন বিধাতার হাসি। সে এখানে এলে এদের মরা পাঁজরের মধ্যে প্রাণ নেচে উঠবে। ভাবা যায়, তার ভালোবাসার মানুষ রঞ্জন, সে তো শুধু একজন মানুষ নয়, সে হলো বাঁধনহারা আনন্দ, একেবারে জীবনের প্রতীক। নন্দিনী বিশ্বাস করে, রঞ্জন যদি একবার এখানে আসে, তাহলে এই মরা মানুষগুলোর বুকেও আবার প্রাণ ফিরে আসবে। আচ্ছা, তাহলে নাটকের মূল সংঘাতটা কোথায়? সংঘাতটা হলো দুটো বিপরীত শক্তির মধ্যে। একদিকে আছে রাজার সেই সব কিছু গ্রাস করে নেওয়া ক্ষমতা, আর অন্যদিকে আছে নন্দিনীর মুক্ত, স্বাধীন ভালোবাসা, যার প্রতীক হলো রঞ্জন। এই দুইয়ের যে লড়াই, সেটাই কিন্তু রক্তকরবী নাটকের একেবারে হৃৎপিণ্ড। মজার ব্যাপার হলো, এই নাটকের রাজাকে কিন্তু পুরোপুরি ভিলেন বলা যায় না। সে আসলে খুব করুণ একটা চরিত্র। সে নিজেই নিজের তৈরি করা ক্ষমতার জালে আটকা পড়ে আছে। সে নন্দিনীর ওই প্রাণ শক্তিতে ভরা রূপটাকে ভালোবাসে, তাকে কাছে পেতে চায়। কিন্তু সমস্যাটা হলো, সে তাকে জয় করতে চায় ক্ষমতা দিয়ে, জোর দিয়ে। আর জোর দিয়ে তো আর প্রাণকে ছোঁয়া যায় না, তাই না? আর রঞ্জন রঞ্জন তো এখানে শুধুই একটা চরিত্র না, সে একটা আস্ত আদর্শ। সে হলো সেই মুক্ত, স্বতঃস্ফূর্ত জীবন, যা যক্ষপুরীর সব নিয়মকানুন, সব শোষণকে তুচ্ছ করে দেয়। রাজা যা কিছু জোর করে পেতে চায়, রঞ্জনের মধ্যে যেন সেই সব কিছুই খুব সহজভাবে, স্বাভাবিকভাবেই আছে। নাটকের একটা জায়গায় এসে রাজা নিজেই তার হারের কথাটা স্বীকার করে নেয়। সে বলে, আমার আছে কেবল জোর, কিন্তু রঞ্জনের আছে জাদু, প্রাণের জাদু। কি অসাধারণ একটা উপলব্ধি, তাই না? রাজা ঠিক এই জায়গাটায় এসে বুঝতে পারে তার ওই পাশবিক শক্তির সাথে রঞ্জনের জীবন্ত জাদুর তফাৎটা কোথায়। শক্তি দিয়ে হয়তো অনেক কিছু দখল করা যায়,
কিন্তু প্রাণের জাদু তো আর তৈরি করা যায় না। তো এই যে এত সুন্দর একটা গল্প, এর আড়ালে রবীন্দ্রনাথ আসলে কি বলতে চেয়েছেন, চলুন এবার সেই দিকটা একটু বোঝার চেষ্টা করি। কারণ এই নাটকের মাধ্যমে তিনি কিন্তু এক গভীর সামাজিক দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন। প্রশ্নটা তো আমাদের সবার মনেই আসে, তাই না? এই যে যক্ষপুরী, নন্দিনী, রাজা, এই সব চরিত্র, এই পুরো পরিবেশটা দিয়ে কবি আসলে কোন সত্যিটা আমাদের দেখাতে চেয়েছেন? রবীন্দ্রনাথ নিজেই কিন্তু নাটকের শুরুতে বলে দিয়েছেন। তিনি লিখেছেন, এই নাটকটি সত্যমূলক, কবির জ্ঞান বিশ্বাস মতে এটি সত্য। তার মানে এটা কোনো নির্দিষ্ট ঘটনার গল্প নয়, এটা এমন এক সত্যের ওপর দাঁড়িয়ে আছে যা কবির নিজের বিশ্বাস আর দর্শন থেকে জন্ম নিয়েছে। এটা আসলে মানুষের এক চিরন্তন সংকটের কাব্য। তাহলে মূল বার্তাটা কি আমরা কয়েকটা ধাপে বুঝতে পারি। ১. এটা এমন একটা যান্ত্রিক সভ্যতার সমালোচনা যা মানুষকে মানুষ না রেখে স্রেফ একটা সংখ্যা বানিয়ে ফেলে। ২. রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে জড়বস্তুর পাহাড় জমিয়েও প্রাণের সহজ আনন্দকে কখনো হারানো যায় না। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আত্মার আসল মুক্তি সম্পদে আসে না, আসে ভালোবাসায়। ভাবতে অবাক লাগে, রক্তকরবী লেখা হয়েছে প্রায় ১০০ বছর আগে, কিন্তু আজও এটা ঠিক ততটাই প্রাসঙ্গিক। চলুন তো একটু মিলিয়ে দেখি এই নাটকের কথাগুলো আজকের পৃথিবীতে কতটা সত্যি হয়ে বাজে। নাটকের শেষটা কিন্তু বেশ করুণ, তবে তার মধ্যে এক ধরনের আশাও আছে। নন্দিনীর যে প্রাণের শক্তি, তার যে আত্মত্যাগ, সেটা শেষ পর্যন্ত রাজাকেই অনুপ্রাণিত করে। সে তার নিজের তৈরি করা জালের কারাগার ভেঙে বেরিয়ে আসতে চায়। সে বুঝতে পারে যে সিস্টেম সে তৈরি করেছিল, সেই সিস্টেমই আসলে তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? অনেক কিছুই। প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে সভ্যতা শুধু জড় সম্পদকে আঁকড়ে ধরে, তা একসময় ভেতর থেকে ভেঙে পড়বেই। দ্বিতীয়ত, আসল শক্তি কিন্তু জোর খাটানোর মধ্যে নেই, আছে মানুষের সাথে মানুষের ভালোবাসার সম্পর্কে। আর সবশেষে এই বিশ্বাসটা রাখা যে মানুষের ভেতরের প্রাণশক্তি এতটাই প্রবল যে তা যে কোনো নিপীড়নমূলক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবুন তো, আজকের এই পৃথিবীতে যেখানে সাফল্য মাপা হয় টাকা বা সম্পত্তি দিয়ে, যেখানে মানুষের পরিচয়ের চেয়ে তার পদ বা স্ট্যাটাস বড় হয়ে যায়, সেখানে কি আমরা একটু খেয়াল করলে আমাদের চারপাশেও অনেক যক্ষপুরীকে চিনতে পারি না?